ভিড়ে ঠাসা ট্রেন, নারীর গলার হাসি, পুরুষের উচ্চকণ্ঠ আলাপ, বাচ্চাদের কান্না আর হকারদের টানাছেঁড়া, সব মিলিয়ে এক অদ্ভুত অশান্তি। আমি হঠাৎ টের পেলাম আমার হাতে থাকা গিফটের প্যাকেটটা নেই। কোথায় গেল? রহিম হেসে উঠল। যুদ্ধের প্রথম রাউন্ড শেষ। সিট দখল হলো, প্যাকেট উধাও হলো। আমি বিরক্ত স্বরে বললাম, একটা রিস্ট ওয়াচ। আর সুকান্ত আর রহিম একসাথে হেসে উঠল। কথার খুনসুটির মধ্যেই হঠাৎ একজন অপরিচিত লোকের গলা গোটা কামরা কাঁপিয়ে তুলল। সাবধান হয়ে শুনুন সবাই, আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা অনেকের অজানা। লোকটার মুখমণ্ডল স্পষ্ট দেখতে পেলাম না, কিন্তু তার কণ্ঠে এমন অদ্ভুত দীর্ণতা যে কামরা সবাই চুপ করে গেল। তিনি সিরাজউদ্দৌলার যুদ্ধের গল্প শুরু করলেন, অনেকটা ইতিহাসের ক্লাসের মতো, কিন্তু তার বর্ণনায় কোথাও যেন শীতল স্রোত বইছে। সবাই ভাবছিলাম, লোকটা কি ইতিহাসের অধ্যাপক, নাকি কোনো বই বিক্রেতা, নাকি কোনো পাগল। গল্প এগোতেই তিনি হঠাৎ বললেন, না, সিরাজউদ্দৌলার পতনের কারণ মীরজাফর নয়, প্রকৃত কারণ লুকিয়ে আছে আরেক অদ্ভুত ঘটনায়। আমরা নিঃশ্বাস রুদ্ধ করে শুনছিলাম, আর ঠিক যখন মনে হলো ইতিহাসের গোপন রহস্য বেরোতে চলেছে, তখন ওই লোকটা বলে উঠল, দাদা, হাজা চুলকানির জন্যই হারল সিরাজের সৈন্যরা। তাই বন্ধুরা, চুলকানি সারান আমার বাঘ মার্কা মলম দিয়ে। সবাই হেসে উঠলেও আমার মনে কেমন জানি শিরশিরানি ছড়িয়ে গেল, কারণ লোকটার চোখের দিকে তাকাতেই মনে হলো ওখানে কোনো ঠাট্টা নেই, বরং অস্বাভাবিক শূন্যতা। ট্রেনের ভিতরে একটার পর একটা অদ্ভুত হকার, সবকিছু কেমন যেন অতিরঞ্জিত, অবাস্তব। আমি চুপ করে জানালার বাইরে তাকালাম। বৃষ্টি থেমেছে, তবু বাতাসে অদ্ভুত গন্ধ। সুকান্ত বলল, আর 20 মিনিটের মধ্যেই আমাদের স্টেশন। রহিম হেসে উত্তর দিল, স্টেশন আসবে না, আমরাই যাব। কথাটা মজার ছলে হলেও আমার কানে লাগলো এক অদ্ভুত অমঙ্গলের মতো। অবশেষে ট্রেন থামলো এক অজানা অন্ধকার স্টেশনে। প্ল্যাটফর্মে নামার পরেই বুঝলাম আমরা যেন এক অন্য জগতে এসে পড়েছি। চারদিকে গাঢ় অন্ধকার, শুধু দূরে কোথাও ভিজে মাটির গন্ধে মিশে থাকা কাদার ছপ ছপ শব্দ। ট্রেনটা চলে যেতেই পুরো জায়গাটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল ট্রেনের শব্দই বোধহয় এই জায়গার একমাত্র প্রাণচিহ্ন ছিল। এখন সেটা নেই। আমার বুকের ভেতর ধক ধক শব্দ শুনতে পাচ্ছিলাম। হাত বাড়িয়ে সুকান্ত আর রহিমকে খুঁজতে গেলাম, কিন্তু শূন্য বাতাস ছাড়া কিছুই পেলাম না। এই রহিম, সুকান্ত। আমার কণ্ঠস্বর অন্ধকারে ডুবে গেল, কোনো প্রতিধ্বনি পর্যন্ত ফিরল না। অবশেষে আমি হোঁচট খেয়ে একটা কাঠের গুঁড়ির সামনে পৌঁছালাম। ভেতরে মিটমিটে হারিকেনের আলো। আলোটা আমার কাছে তখন যেন মুক্তির পথ। আমি ভয়ে কাঁপা শরীরে একটু সাহস পেলাম, কিন্তু হঠাৎ ওই ভেতর থেকে গলা ভেসে এলো, কর্কশ টেনে টেনে বলা কথা, বাবুরা শহর থেকে আইলেন। আমার বুক ঠান্ডা হয়ে গেল। গলায় কাঁপন নিয়ে বললাম, হ্যাঁ। লোকটা আবার বলল, যাবেন কোন পানে? কাগোবাড়ি। তখন রহিম কেমন করে যেন হুট করে হাজির হয়ে বলল, লস্কর পাড়ায় আনিসুর রহমানের বাড়ি। আমার অবাক লাগলো, এইমাত্র তো ওদের পাচ্ছিলাম না, তাহলে এলো কোথা থেকে? লোকটা হাসলো, একটা কেঁপে ওঠা শ্বাসের মতো শব্দ, যেন পুরনো বাঁশির ভেতর দিয়ে হাওয়া যাচ্ছে। রিক্সা নাই বাবুরা, যাওন কেমনে? এই বলে আলোটা নিভে গেল। এক মুহূর্তে চারপাশে কালো অন্ধকার, শুধু বাইরে বৃষ্টির হাওয়া। আমার শরীর কেঁপে উঠল। দ্রুত মোবাইলের টর্চ জ্বালালাম। গুমটির ভেতরে তাকিয়ে দেখলাম খালি চেয়ার ছাড়া আর কিচ্ছু নেই। ভিতরে কারো থাকার কোনো চিহ্ন নেই। আমার কপালে ঠান্ডা ঘাম। রহিম আর সুকান্ত দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে। তারপর সুকান্ত ফিসফিস করে বলল, রাজ, এখানে দাঁড়ানো মানে সর্বনাশ ডেকে আনা, চল। ওরা আমাকে দুদিক থেকে টেনে ধরে নিল। আমরা এগোতে লাগলাম, এবড়ো খেবড়ো ভেজা রাস্তা ধরে। মাটি কাদায় ভিজে, পা বারবার হোঁচট খাচ্ছে। গাছের ডাল ভিজে বাতাসে ঠক ঠক করে বাজছে, যেন কেউ হাততালি দিচ্ছে দূরে কোথাও। চারপাশ এত নিস্তব্ধ, যেন আমার নিজের শ্বাস প্রশ্বাস মনে হচ্ছিল অস্বাভাবিক জোরে বাজছে।
হঠাৎ দূরে একটা হুস শব্দ। মনে হলো কেউ যেন হালকা করে হু হু করে হাসছে। আমি কেঁপে উঠলাম। শুনলি? রহিম কিছু না বলে শুধু আমার হাত চেপে ধরল। তার আঙ্গুলের ঠান্ডা স্পর্শে বুঝলাম ও ভয় পেয়েছে। কিছু দূর এগোতেই রাস্তার একপাশে অদ্ভুত আলো দেখা গেল। মনে হলো কে যেন প্রদীপ জ্বালিয়ে বসে আছে। কাছে যেতেই বুঝলাম একটা পুরনো কাঠের ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানের ওপর বসে আছে অদ্ভুত চেহারার এক লোক। তার মাথায় ভিজে পাগড়ি, মুখে লম্বা দাড়ি, চোখ দুটো গর্তের মতো অন্ধকার। লোকটা ধীরে ধীরে বলল, কোথায় যাইবেন বাবুরা? রহিম কাপা গলায় বলল, লস্করপাড়া। লোকটা তখন দাঁত বের করে হাসলো। সেই হাসি ভিজে রাতের মধ্যে কেমন ফাঁকা ফাঁকা প্রতিধ্বনি তুলল। ওখানে কেউ আর যায় না, যারা গিয়েছে আর ফেরেনি। আমার শরীরের ভেতর হিমশীতল ঢেউ বয়ে গেল। বুকের ভেতর প্রশ্ন উকি দিল, আমরা কি ভুল পথে পা দিয়েছি, নাকি এই যাত্রাটাই আসলে অন্য কোনো সময়, অন্য কোনো জগতে আটকে পড়া এক বিভীষিকা? ভ্যানওয়ালার দাঁতের ফাঁকা হাসি এখনো আমার কানে বাজছে। সেই হাসি কোনো সাধারণ মানুষের নয়, বরং মৃতদের দাঁতের ঘষাঘষির মতো শুষ্ক, হাড় কাঁপানো শব্দ। সে আবার জড়ানো গলায় বলল, লস্করপাড়া, ওখানে বাতাসও থাকে না, যারা গিয়েছে ফেরেনি। আমার বুক ধক ধক করছে। রহিম কেমন করে যেন সাহস জোগাড় করে বলল, ভাই, ভ্যানটা দিয়ে আমাদের পৌঁছে দেন। লোকটা কিছুক্ষণ চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন খালি গর্ত। তবু আমি অনুভব করছিলাম সেই চোখের দৃষ্টি আমার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। তারপর সে ধীরে ধীরে ভ্যানের পাটাতনে হাত বোলালো। মুহূর্তে আমার কেন জানি মাথা ঘুরে উঠল। মনে হলো বাতাস ভারী হয়ে গেছে। কানে বাজছে গুঞ্জন, যেন হাজার হাজার অচেনা মানুষ একসাথে খুব নিচু গলায় কথা বলছে। আমরা ভ্যানে উঠলাম। চাকার কটমট শব্দে ভ্যানটা অন্ধকারের রাস্তা ধরে এগোতে লাগলো। চারপাশে অচেনা বন আর ভেজা জমি। মাঝে মাঝে ঝোপ থেকে অদ্ভুত শব্দ আসছে, মাঝে কান্না, কখনো শীষ, কখনো বা বাচ্চার হাসি। আমি ফিসফিস করে বললাম, তোরা শুনেছিস? বাতাসটা হঠাৎ করেই থেমে গেল, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। অন্ধকারে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি একা নই, কেউ যেন খুব কাছাকাছি নিঃশ্বাস ফেলছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। পুকুরের জলে হালকা ঢেউ উঠেছে, অথচ আশেপাশে বাতাস নেই। এই অস্বাভাবিকতা আরো শিরদাঁড়া বেয়ে কাঁপন নামিয়ে দিল। আমি এগিয়ে গেলাম কয়েক কদম। হঠাৎ পিছনে থেকে ভেসে এলো মৃদু ফিসফিস শব্দ। রাজ! আমি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। চারদিকে তাকালাম, কিন্তু কিছুই নেই। গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছিল এই নামডাকটা যেন আমার ভেতর থেকেই উঠেছিল, বাইরের পৃথিবী থেকে নয়। ঠিক সেই মুহূর্তেই পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে একটা কসকস শব্দ হলো, যেন কেউ কাঠ বা বাঁশের ওপর ধাক্কা দিচ্ছে। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম আর দেখতে পেলাম একটা সাদা ছায়ামূর্তি বাঁশের ফাঁকা গলে এগিয়ে আসছে। মূর্তিটা স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। মনে হলো সেটা মানুষ, আবার মুহূর্তের মধ্যেই মনে হলো ওটা কোনো মানুষ নয়, অন্য কিছু। হৃৎপিণ্ড যেন বুক ফেরে বেরিয়ে আসবে। মূর্তিটা একেবারে আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি শিউরে উঠলাম। ওটা আমার ওই প্রতিবিম্ব, হুবহু আমার মতো, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক কালো আর ঠোঁটে হালকা শীতল হাসি। সে বলল, তুই এখন যে জগতে দাঁড়িয়ে আছিস এটা সময়ের ভাঙা আয়না। এখানে সব কিছুই সত্যি, আবার কিছুই সত্য নয়। আমি কিছু বলার আগেই মূর্তিটা আমার কাঁধে ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার ছিঁড়ে এক ঝলক আলো বের হলো, আর আমি দেখতে পেলাম একটা পুরনো ভগ্নপ্রায় বাড়ি, যার দরজার সামনে লাল সিঁদুরে আঁকা অদ্ভুত চিহ্ন, আর সামনে কয়েকটা কটরায় রাখা সুই, হার আর রক্ত মাখা পুতুল। হঠাৎ করে সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক পরিচিত মুখ। আমি অবাক হয়ে তাকালাম। অর্পণ, আমার পুরনো বন্ধু, যাকে আমি বহু বছর ধরে দেখি না, কিন্তু এই মুহূর্তে ওর মুখটা অদ্ভুত ভয়ানক।
চোখে রক্তলাল আভা। ও ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, রাজ, অনেক দিন পর দেখা হলো। তুই জানিস না, এই খেলা অনেক আগেই শুরু হয়েছে। তোকে ছাড়া খেলা শেষই হবে না। আমার কণ্ঠ শুকিয়ে গেল, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কেবল অনুভব করছিলাম এক অদৃশ্য শক্তি সেই ভগ্নপ্রায় বাড়ির ভেতরে টেনে নিচ্ছে। অদৃশ্য শক্তির টানে আমি ভগ্নপ্রায় সেই বাড়ির ভেতর ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই এক ভয়ঙ্কর গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কখনো পচা রক্তের মতো, কখনো পোড়া মাংসের মতো। দেওয়ালে সিঁদুর আর রক্তের দাগ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা পুতুল, শুকনো হাড় আর অদ্ভুত সব চিহ্ন। আমি বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছিলাম নাকি সত্যিই কোনো দুঃস্বপ্নের ফাঁদে আটকে গেছি। ঠিক তখনই অর্পণ আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো লালচে আভায় জ্বলছে, আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। রাজ, সে বলল, তুই দেরি করে ফেলেছিস। অনেক আগে এই আহ্বান শুরু হয়েছিল, এখন আর তোর ফেরা হবে না। আমি আতঙ্কে এক পা পিছিয়ে গেলাম। হঠাৎ আমার পাশেই পর্দার ভেতর রাখা সেই পুতুল নড়তে শুরু করলো। প্রথমে হালকা, তারপর ক্রমশ জোরে কাঁপতে লাগলো। তার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল জ্বলন্ত কয়লার মতো। এক ঝলক শীতল হাওয়া বয়ে গেল, আর আমি অনুভব করলাম আমার শরীরটা যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। হাত পা ভারী হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছি। শেষবারের মতো চোখ মেলতে দেখলাম অর্পণ মন্ত্র উচ্চারণ করছে। চারপাশের অন্ধকারের ছায়াগুলো আরো ঘন হয়ে উঠছে, আর আমার ওই প্রতিবিম্ব আমার সেই ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসছে। প্রতিবিম্বটা এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুই এখন আমার জায়গায়, আর আমি তোর জায়গায়। তারপর সব আলো নিভে গেল।